ওয়েলকাম ফ্রেন্ডস, চিরন্দা চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা তোমরা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এই টাইপেরই অঙ্ক তোমাদের দেখবে পরীক্ষায় থাকতে পারে, যেটা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড যা বলছে এই ধরনের অঙ্ক তোমাদের থাকতে পারে। তো চলো শুরু করি। কি বলেছে, রবি আর সচিন দুই বন্ধুর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7, তাদের খরচের অনুপাত 4:3। যদি তারা দুজনেই প্রতি সপ্তাহে 200 টাকা সঞ্চয় করে তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত? দেখো, ইনকামের রেশিও কি? এর ইনকামের রবি আর সচিনের 9:7, ঠিক। এক্সপেন্ডিচার, তাহলে খরচ কত? 4:3। এখানে দেখো খরচ আলাদা, কিন্তু তাদের কি বলছে, সেভিংস কিন্তু প্রতি সপ্তাহে 200 টাকা সঞ্চয় করে। এও 200 টাকা সঞ্চয় করছে, এও 200 টাকা সঞ্চয় করছে। সেভিংসটা কিন্তু দুজনকার সমান। এই ধরনের অঙ্কগুলো কী করতে হয়? ব্যালেন্স করতে হয় আমাদের রেশিওটাকে, তাই না? 7 থেকে 9 এর ডিফারেন্স কত? 2। এই ডিফারেন্সকে একে আমার গুণ করতে হয়। গুণ করলে আমরা এটাকে ব্যালেন্স করতে পারবো। দেখো, 2, একেও আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হয়ে যাবে? 4 দুগুণে 8। এটা কত হয়ে যাবে? 6। এবার দেখো, 7 থেকে 6 ডিফারেন্স কত? 1। 9 থেকে 8 ডিফারেন্স কত? 1। তাহলে দেখো, এই যে ইনকাম যদি তার 7 টাকা হয়, 7 ইউনিট হয়, খরচ তার 6 ইউনিট, তাহলে 1 ইউনিট সে সেভ করছে। 1 ইউনিট সমান এখানে 200। এখানেও দেখো, এর যদি 9 ইউনিট তার ইনকাম হয়, 8 ইউনিট সে খরচ করছে, তাহলে সেভিংস কত? 1 ইউনিট। তাহলে এবার আমি বলতে পারি যে দুজনকারই 1 ইউনিট সেভিংস হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হলো? 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 200, ঠিক। তবে তার সাপ্তাহিক আয়ের সমষ্টি কত? আয়ের সমষ্টি সাপ্তাহিক আয় 9 আর 7 16। তাহলে 16, 1-এর ভ্যালু যদি 200 হয়, 16-এর ভ্যালু কত হবে? 3200 টাকা। ক্লিয়ার? চলো পরেরটায় চলে যাই। উমেশ দেখলো একটি ঘড়ির কাঁটাগুলি প্রতি ঘন্টায় একবার একই অবস্থানে আসে, তবে সারাদিনে ঘড়ির কাঁটা কতবার একই অবস্থানে আসবে? অর্থাৎ কি বলেছে, একই অবস্থানে আসা মানে 0 ডিগ্রি কোণ হওয়া, মানে দুটো কাঁটাই একই জায়গায় চলে আসবে। একই জায়গায় এলে 0 ডিগ্রি হবে। ধরো একটা ঘড়ি, এই ঘড়ির কাঁটা একই জায়গায় চলে আসছে, মানে কি দুটো কাঁটাই একই সঙ্গে আসে, তাহলে কি হবে? এটা 0 ডিগ্রি কোণ হবে। এটা কতবার ঘটে? আমরা জানি যে এটা 12 ঘন্টায় ঘটে 11 বার। তাহলে 24 ঘন্টায় কতবার ঘটবে? এটা 22 বার হয়, তাই না? এটা রিজনিং টাইপের। চলো পরেরটা দেখি। দুটি সংখ্যার যোগফল 315, গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? খুব ভালো অঙ্ক, খুব ইজি। দেখো, সংখ্যা যাই হোক না কেন, গসাগু কিন্তু দুটো সংখ্যার মধ্যেই থাকবে। অর্থাৎ ধরে নাও একটা সংখ্যা 35x আর একটা সংখ্যা 35y। এখানে x আর y এর মধ্যে কোনো কমন জিনিস থাকবে না, অর্থাৎ একে অপরের কোপ্রাইম সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা যদি 35x হয় আর একটা 35y হবে, দুজনকার মধ্যেই 35 রয়েছে, অর্থাৎ 35 গসাগু, ঠিক আছে? দেখো কি বলেছে, যোগফল, অর্থাৎ এই দুটো সংখ্যার যোগফল কিনা 315। তাহলে 35x প্লাস y সমান 315, ঠিক। 35কে কত দিয়ে কাটবে? 9 দিয়ে কাটবে। তাহলে x প্লাস y এর ভ্যালু হয়ে গেল কত? 9। এবার এই 9টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 9টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? আমরা x এর ভ্যালু 1 নিতে পারি, y এর ভ্যালু 9 নিতে, আর x এর ভ্যালু 1 নিলাম, y এর ভ্যালু 8 নিতে পারি আমি, ঠিক। x প্লাস y 1 নিতে পারি, 8 নিতে পারি। আর কি নিতে পারি? আমি নিতে পারি 2 প্লাস 7 নিতে পারি। আর কি নিতে পারি? জায়গা এখানটা লিখি, x আর y এর ভ্যালু আমরা কী নিতে পারি? এখানে দেখো, ধরো এখানে আমি লিখতে পারি 1 8 8 1 1 8 একই ব্যাপার। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? 2 আর 7 কোনো মিল নেই। আর কি লিখতে পারি? 4 আর 5 লিখতে পারি, ঠিক। তাহলে এই তিনটে, আর তো দেখতে পাচ্ছি না কিছু, এই তিনটে সংখ্যা এরকম হতে পারে যে এরা এত জোড়া সংখ্যা সম্ভব, ঠিক। দেখো, 35-এর ভ্যালু আমি যদি ধরে নিই 4, x এর ভ্যালু যদি 4 ধরে নিই, তাহলে দেখো 35 ইন্টু 4, আর একটা সংখ্যা কি হচ্ছে 35 ইন্টু 5 হবে, তাই না? দেখো, এদের মধ্যে
সংখ্যা দুটোর কিন্তু যোগ করলে দেখবে 315ই হচ্ছে, আর গসাগুও 35 হবে, স্যাটিসফাই করবে। এরকমভাবে 2 7ও স্যাটিসফাই করবে, 1 8ও স্যাটিসফাই করবে। ঠিক, সুতরাং কত জোড়া সংখ্যা সম্ভব? 3 জোড়া সংখ্যা সম্ভব। ঠিক আছে, চলো পরেরটা দেখি। a প্লাস বি 8, a মাইনাস বি 6, খুব সোজা অঙ্ক। দেখো কি বলে, দুটো সংখ্যার যোগফল 8, বিয়োগফল যদি 6 হয়, তাহলে বড় সংখ্যাটা কত? 8 প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো। যোগফল আর বিয়োগফলের যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কি পাবো? বড় সংখ্যাটা পাবো। আর ছোট সংখ্যাটা কত? 8 মাইনাস 6/2 মানে কত? 1। ঠিক, তাহলে এ, এটা যদি এ হয়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এদের গুণফল কত? a ইন্টু বি 7, 7 1 7 হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক, চলো পরেরটা দেখি। a:b 2:3, এই ধরনের একটা অঙ্ক তোমরা কিন্তু দেখতে পারো, মানে বিভিন্ন রকমের দেয় ঘুরিয়ে। আগের দিনের অঙ্কটা একটু অন্যরকম করেছি, এটাও দেখো খুব সোজা। আমি কেউ এরকম করবে, এটাও করা যায়, এটা একটা পদ্ধতি। এরকমভাবে 2:3, 5:4 এরকমভাবে বসা থাকবো, তাই না? দিয়ে এরকমভাবে সংখ্যা, এইটা করলা অনেক টাইম টেকিং হয়ে যাবে এই মুহূর্তে, এটা নিয়ে কোনো দরকার নেই। আমি কি করব, দেখো কি বলেছে, a:b, b:c, তার মানে a/b। আমার ভ্যালু কি জানতে চাইছি, এটাকে আমি দেখতে পাই, a:d, তাহলে a/b, b/c, c/d। এখান থেকে আমি কি কাটতে পারছি, দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে a/d পাচ্ছি। তাহলে মানগুলো বসিয়ে দাও জাস্ট। কি বলেছে দেখো, তাহলে মানগুলো কি হবে? 2:3, 5:4, 7:8। কত হবে? 5 দুগুণে 10, 10 আর 70, আর 3 4 12, 96। তাহলে কাটাকাটি করলে কত হয়? 35 48, 35 48 হয়ে যাবে অ্যান্সার। ঠিক, তাহলে দেখো এইটা আমরা কি করব, এইভাবে লিখবো না, আমরা মেন্টালি করবো। কিরকম করব? এইটার সঙ্গে গুণ করব এইটাকে, 5 দুগুণে 10, 10 7 17, 5 দুগুণে 10, 10 7 70। অনুরূপভাবে ঠিক এইটার সঙ্গে গুণ করবো এইটাকে, এইটার সঙ্গে গুণ করবো এইটাকে। ঠিক আছে, 3 4 12 8 96, মানে সামনেরগুলোকে সামনের সংখ্যা দিয়ে, পিছনেরগুলোকে পিছনের সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো আমি। চলো পরেরটা দেখি। এর মধ্যে কোনটা আলাদা? বেশ, দেখো 4 স্কোয়ার করলে কত হবে? এটা 16 হবে। এটা করলে কবে? 2 দুগুণে 4, 4 আবার স্কোয়ার হলো, এটাও হয়ে যাবে 16। এটা কত? দেখো 2 এর পর এটাকে কত হবে? 16 টু দি পাওয়ার 0, এটা 16 টু দি পাওয়ার 0। কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়ে যায়, তাহলে সংখ্যাটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে দেখো এইটা বাকি সব কটা 16 হচ্ছে, কিন্তু এইটা শুধুমাত্র 1 হয়ে যাচ্ছে, তাহলে এইটা আমার উত্তর হবে না। ক্লিয়ার? এইটা তাহলে আমার আলাদা। চলো, এরকম ছোটো ছোটো অঙ্ক তোমাদের ট্রিকি অঙ্ক দেবে। চলো, চিনির দাম 10% হ্রাস পেলে এক ব্যক্তি 270 টাকা বিনিময়ে আগের চেয়ে 1 কিগ্রা চিনি বেশি কিনতে পারতেন। চিনির আগের দাম কত ছিল? দেখো আমি 270 টাকা নিয়ে বাজারে যাচ্ছি, 10% চিনির দাম কমে গেছে, তার মানে কি আমি কত টাকা? 27 টাকা আমার কমে গেছে। এই 27 টাকায় আমি কি পাচ্ছি? 1 কিলো চিনি পাচ্ছি। তার মানে 1 কেজি চিনির এখন দাম হয়ে গেছে কি? 27 টাকা। চিনির আগের দাম কত ছিল? দেখো এইটা হচ্ছে 27 টাকা এখন দাম, এখন কত পার্সেন্ট দাম? 10% দাম কমেছে, তার মানে 90% ভ্যালু এটা। তাহলে 100% ভ্যালু কত হবে? 90% ভ্যালুর কত? 3 মাল্টিপল, এটা কত হবে? তাহলে 30 টাকা হবে। বোঝা গেছে? তাহলে আগের দাম কত ছিল? আগে বেশি ছিল, আগে 100%, এখন 90%, 30 টাকা হয়ে যাবে অ্যান্সার। চলো পরেরটায় যাই। শ্যামল 64,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছু মাস পরে বিমল 48,000 টাকা বিনিয়োগের মাধ্যমে ব্যবসাটিতে যোগদান করে। বছরের শেষে তাদের লভ্যাংশ 2:1 অনুপাতে বণ্টিত হলে কত মাস বাদে বিমল ব্যবসাটিতে যোগদান করেছিল? দেখো তোমাদের পার্টনারশিপে অঙ্ক একটা প্রতিবারে প্রায় দিচ্ছে। দেখো এটা কিছু না, খুব সিম্পল অঙ্ক। দেখো শ্যামল কত টাকা ইনভেস্ট করেছে? 64,000 টাকা। আর বিমল কত টাকা ইনভেস্ট করেছে? 48,000 টাকা। ঠিক, দেখো এর ইনভেস্টমেন্ট, শ্যামলের ইনভেস্টমেন্ট, শ্যামলের টাইম দেখো আমি ধরে নিচ্ছি পুরো বছরটা ইনভেস্ট করেছে, কারণ 12 মাসই কেটেছে টাকাটা। কিন্তু এর টাকাটা বলেছে দেখো কিছু মাস পরে, সেই মাসটা আমার উল্লেখ করেনি, আমি ধরে নিচ্ছি ও এক্স মাস পরে, মানে এক্স মাস, এর টাকাটা এক্স মাস কেটেছে।
দিয়ে কি এর ইনভেস্টমেন্ট এর টাইম সমান এর প্রফিট হয় 2, আর এর যা ইনভেস্ট করেছে এর টাইম, হ্যাঁ, তার মানে বিমলের ইনভেস্টমেন্ট ইন্টু বিমলের টাইম সমান হয়ে যাবে কি বিমলের লভ্যাংশ প্রফিট। এবার দেখো আমি কিছু না করে কাটাকাটি করবো। দেখো তিনটে সংখ্যা, তিনটে জিরো কেটে গেল, 12, 4, 4, 16, 64। দেখো 2-এর ভ্যালু এখানে 16, তাহলে 1-এর ভ্যালু কত এখানে 8 হবে। তুমি এক্স থেকেও বার করতে পারো, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল এখানে 8। ঠিক আছে, দেখো এক্সের ভ্যালু আমার 8 হলো। তাহলে এই টাকাটা কত কেটেছে, তাহলে এই 8 মাস টাকাটা বিমল কত মাস খাটিয়েছে, টাকাটা 8 মাস খাটিয়েছে। তাহলে জানতে চেয়েছে ক মাস খাটিয়েছে সেটা জানতে চায়নি, জানতে চেয়েছে কত মাস বাদে বিমল ব্যবসাতে যোগদান করেছিল। তার মানে 4 মাস বাদে সে জয়েন করেছিল। এ তো 12 মাস খেটেছিল, এর 8 মাস খেটেছিল, অর্থাৎ 4 মাস পরে সে জয়েন করেছিল। তোমাদের কিন্তু ভুল করে 8 মাস করে দেওয়ার সম্ভাবনা প্রবল আছে, কারণ 8 মাস উত্তর আছে থাকবে, কিন্তু আমাদের একটু খেয়াল করে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, চলো পরেরটা। একজন চা বিক্রেতা প্রতি 100 গ্রাম 18 টাকা আর প্রতি 100 গ্রাম 13 টাকা দরের চা 7:3 অনুপাতে মিশিয়ে সেই মিশ্রিত চা প্রতি 100 গ্রাম 18.15 টাকায় বিক্রি করেন। তার কত শতাংশ লাভ হয়? দেখো এখানে এই 100 গ্রামটা তো আমি কিছু মাথায় ঢুকছি না, 100 গ্রামটা আর এই 100 গ্রামটা এটা ফালতু তোমাকে কনফিউজ করে দিয়েছি, এটার কোনো ভ্যালু এখানে আমার কোনো প্রয়োজনই নেই। দেখো আমি 18 টাকা দামের চা কিনেছি, 18 টাকা দামের চা আমি ধরো 7 ইউনিট কিনেছি। ঠিক আছে, আর কি কিনেছি, আর 13 টাকা দামের চাটা কিনেছি আমি 3 ইউনিট। তাহলে আমি এটা কত, দেখো এটা কত, 39, এটা আমি টোটাল কত খরচা পড়তে আমার 39 টাকা খরচা পড়ছে, আর এইটা করছে 7,826, তাই না? তাহলে আমার টোটাল কত খরচা পড়ছে, দেখো 165 টাকা টোটাল খরচা পড়ছে। কত ইউনিট আমি 7 আর 3 10 ইউনিট, তাই না? 10 ইউনিটে আমার এই 7 আর 3 10 ইউনিট, টোটাল 10 ইউনিটে আমার খরচা পড়ছে 165 টাকা। এবার আমি 10 ইউনিট যদি বিক্রি করবো, সেটা 10 ইউনিট বিক্রি করব, 1 ইউনিট আমি কী বলতে থাকো প্রতি কেজি, প্রতি 100 গ্রাম, এখানে সবই তো 100 গ্রাম আছে, তাহলে আমি দেখো এটা 1 ইউনিটের দাম এটা বলেছে, তাই না? তাহলে 10 ইউনিটের দাম কত হবে, একটা দশমিক এদিকে চলে যাবে, তাহলে দেখো আমি 165 টাকায় কিনেছিলাম আর আমি 181 টাকা 50 পয়সায় বিক্রি করছি। ঠিক, তাহলে কত হচ্ছে 16.5 টাকা, 16 টাকা 50 পয়সা আমি প্রফিট করছি, মানে এইটা আমার লাভ থাকছে। কত টাকার উপরে, এইটা আমার ইনভেস্টমেন্ট ছিল, এটা আমার সিপি ছিল। 165 টাকা যদি 16 টাকা 50 পয়সা আমার লাভ থাকে, তার মানে এর কত পার্সেন্ট, এটা 10%, তাই না? এর 10%, 10% আমার লাভ হবে। ক্লিয়ার, বোঝা গেছে? 165 10% হয় 16.5, তাহলে 10% লাভ আমার। সেম অঙ্ক রিপিট হয়ে গেছে, চলো পরেরটা দেখি। 5 টাকায় 6টি আম কিনে 6 টাকায় 5টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো আমি যদি ধরে নিই, এটা একটা দুভাবে করা যায়, এটা দুভাবে করা যাবে। একটা হচ্ছে কি আমি ফর্মুলা মানে ট্রিক দিয়ে করব, আর একটা হচ্ছে আমি কনসেপ্ট দিয়ে করব। আমি প্রথম কনসেপ্ট দিয়ে করাই, ধরে নাও কি 5 আর 6 আম বলেছে, ধরে নাও কি আমার কাছে 30টা আম আছে। তাহলে 30টা আম যদি আমার কাছে থাকে, 5 টাকায় 6টা আম পাচ্ছি, তাহলে 30টা আমার কত টাকা খরচা পড়বে, 5 টাকায় আমি 6টা আম, তাহলে 30টা আম যদি, তো 30টি আম আছে আমার কাছে, তা 6টা আম পাচ্ছি আমি 5 টাকায়, তাহলে 30টা আম পাবো ক টাকায়, 25 টাকায় পাবো। তার মানে 25টা আম, 25 টাকায় আমি আমগুলো কিনেছি। ধরো এই 30টা আম আমি কিনেছি 25 টাকায়। ঠিক আছে, আবার বলছি, দেখো 30টা আম ধরে নাও আমার কাছে 30টা আম কিনতে হবে। ঠিক আছে, 30টা আম আমি কিনবো, 6টা আম আমি কিনতে পারি 5 টাকায়। 6টা আম যদি 5 টাকায় কিনতে পারি, 30টা আম কিনতে আমার কত টাকা খরচা করবে, 25 টাকা। এবার দেখো এই 30টা আমি তো আমি বিক্রি করবো, এবার বিক্রি করার সময় আমি কী করছি, দেখো 5টা বিক্রি করছি 6 টাকায়, তাহলে 30টা বিক্রি করবো কত টাকায়, 36 টাকায় বিক্রি করবো আমি, তাই না? 6 গুণ, তাহলে 25 টাকায় কিনে আমি 36 টাকায় বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আমি কত টাকা লাভ হচ্ছে এখানে, 11 টাকা। তাহলে 25 টাকায় আমি যদি 11 টাকা লাভ করতে পারি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে, 44%, তাই না? 44% হচ্ছে কি না, 44% হয়ে যাবে অ্যান্সার। আর একটা ঠিক আছে, যেমন টি আটটা, তাই না? এখানে যদি টি করি, টিটা দেখো
আমরা কি টি কটি জিনিস কিনেছি, 6টি। ক টাকা, 5 টাকা। এখানে দেখো টি কটা আছে, 5টি। আর ক টাকা, 6 টাকা। ঠিক, এই কোনাকুনি গুণ করে দেবো এটাকে, 6 6 36, 5 5 25। ঠিক আছে, তাহলে 25 টাকায় 36 টাকা, 25 টাকা থেকে 36 টাকা, 25 টাকায় আমার 11 টাকা লাভ। ঠিক আছে, আমি চাইবো তোমাদের কনসেপ্ট দিয়ে করো, কনসেপ্ট দিয়ে করলে মনে মনে মেন্টালি হয়ে যাবে। এটা লেখার প্রয়োজন নেই, আমি বোঝাবার জন্য বললাম। তোমরা যারা প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই এটা মেন্টালি করতে পারবে। চলো পরেরটা দেখি। একটি অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। ঠিক আছে, 25% লাভে বিক্রয় করে, দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তিটির মোট শতকরা লাভ কত? খুব সিম্পল, দেখো ধরো তুমি 100 গ্রাম কোনো জিনিস কিনেছো। ঠিক আছে, এবার ধরে নাও 100 গ্রামের দাম আমি প্রতি গ্রামের দাম 1 টাকা, তাহলে 100 গ্রামের দাম আমার কত পড়বে? 100 টাকা। ঠিক, এবার বলছে দেখো 25% লাভে আমি বিক্রি করি, তাহলে আমি 100 টাকায় যদি কিনি তাহলে 1 গ্রামের দামে 1 টাকা হলে 100 গ্রামের দাম 100 টাকা হবে। তাহলে 25% লাভে আমি বিক্রি করছি, না? অসৎ ব্যবসায়ী 25% লাভে দ্রব্য বিক্রয় করে, তার মানে 125 টাকায় আমি জিনিসটা বিক্রি করছি। এবার দেখো কি বলছে, দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। ঠিক আছে, তার মানে 100 গ্রামের জায়গায় আমি দিচ্ছি কত? 100 গ্রামের জায়গায় দিচ্ছি আমি 75 গ্রাম, তাই না? 25% কম দিচ্ছি, 25% কম দেয় মানে 75 গ্রাম দিচ্ছি। তাহলে 75 গ্রামের দাম কত? 75 টাকা, তাই না? 75 টাকায় আমি 75 টাকা জিনিস দিচ্ছি আর আমি 125 টাকায় বিক্রি করছি, তাই না? তাহলে আমি কত টাকা এখান থেকে লাভ করছি বলো? 75 টাকায় আমি কত টাকা লাভ করছি? 50 টাকা, তাই না? 50 টাকা। তাহলে 75 টাকা আমি খরচা করে 50 টাকা আমি লাভ করছি। ঠিক, তাহলে আমি কত পার্সেন্ট লাভ করছি বলো? 75 টাকায় 50 টাকা, তাহলে দেখো 25 2 25 3 2/3, 2/3 মানে ফ্র্যাকশন ভ্যালুতে বলো 66.23%। ঠিক, 2/3, এটাকে যদি আমি 100 দিয়ে করি, দেখো এটাকে কাটাকাটি করলে কত হবে? 66.23%ই হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর বাহুটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে কি করব, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে ফেলি। ঠিক, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। ধরো সমদ্বিবাহু ত্রিভুজ মোটামুটি এইটা হলো, তার মানে এই বাহু দুটো সমান। ঠিক আছে, তাহলে এইটা 5, এটাও 5 বলেছে। ঠিক আছে, অপর বাহুটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার মানে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটা 8 সেন্টিমিটার। এটা যদি 8 হয়, এবার আমি যদি একটা লম্ব আঁকি এখান দিয়ে, লম্ব যদি আঁকি তাহলে এইটা কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক, এটা 90 ডিগ্রি হলে তাহলে এইটা যদি টোটাল 8 হয় তাহলে এটা 4, এটা 4। এবার দেখো পাইথাগোরাসের সূত্র আমরা কি পাচ্ছি? 3 4 5 এই রেশিও ফলো করে, তাই না? 3:4:5। এটা যদি লম্ব হয় এটা ভূমি হবে, এটা হবে অতিভুজ হবে। ঠিক আছে, 3:4:5। এবার আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ। এটা কি? ভূমি, এটা ভূমি, সরি এটা লম্ব, এটা ভূমি, আর এটা উচ্চতা। তাহলে লম্ব হাফ ইন্টু লম্ব মানে 3, হাফ ভূমি ইন্টু হাফ ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কোনটা? উচ্চতা তো এই যে লম্ব, এটাই তো উচ্চতা হয়ে যাবে না? তাহলে দেখো হাফ ভূমি মানে 4, এই 4, আর উচ্চতা 3, তাহলে কত হয়ে যাবে? 6 সেন্টিমিটার। তার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, এটা দেখো 6 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা হয়ে যাবে কত? এই ত্রিভুজটা হয়ে যাবে ক্ষেত্রফল হয়ে যাবে 6 সেন্টিমিটার। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে অনুরূপভাবে এইটাও তো 6 সেন্টিমিটার হবে, তাহলে 6 ইন্টু 2 হয়ে যাবে কত? 12 স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি। একটি বৃত্তাকার বাগানের চারদিকে একটি বৃত্তাকার রাস্তা আছে, উহাদের পরিধির পার্থক্য 88 মিটার হলে রাস্তাটির প্রস্থ কত? খুব সোজা। ধরে নাও এই একটা বৃত্তাকার বাগান, তার চারপাশে একটা বৃত্তাকার রাস্তা রয়েছে, তার মানে এইটা ধরো রাস্তা আছে, তার মানে এইটা হচ্ছে রাস্তা, এইটা রাস্তাটা। ঠিক,
এটা হয়ে গেল রাস্তাটা। এবার দেখো কি বলেছে, যে এইখান থেকে বলেছে বৃত্তাকার রাস্তা বাগানের চারিদিকে, ওদের পরিধির পার্থক্য 88 মিটার, তাই না? পরিধির পার্থক্য, তার মানে এইখান থেকে এইটা ছোট বাগানটা, আর যা বাগান রাস্তার পরে যেটা সেটা হচ্ছে এইটা। তাহলে আমি এইখান থেকে টোটাল এইটা বড় আর ধরে নিচ্ছি, এইখান থেকে এইটা, এখান থেকে এইটা বড় আর ধরে নিচ্ছি। এটার বড় বৃত্তটার পরিধি কত হবে? 2 পাই আর। আচ্ছা, এই ছোট বৃত্তটার পরিধি কত হবে? 2 পাই, এটাকে ছোট আর ধরে নিচ্ছি, এইখানটা ধরে নিচ্ছি আর এখান থেকে এইটা টোটাল ধরে নিচ্ছি আমি বড় আর। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এটা সমান আমায় বলে দিয়েছে 88, ঠিক? তাহলে 2 পাই নিলাম এখানে, তাহলে আর মাইনাস আর, এই বড়টা থেকে ছোটটা যদি বাদ দিই তাহলে এইখান থেকে এইটুকু পেয়ে যাব, এটা হয়ে যাবে আমার অ্যান্সার, তাই না? 88। তাহলে 2 পাই মানে কত? 2 পাই, 2 ইন্টু 22/7 আর আর মাইনাস আর সমান কত? 88। তাহলে এটা দেখো 44/7 ইন্টু আর মাইনাস আর সমান 88। এবার 44 দিয়ে কাটো 2, তাহলে এই 7টা দিকে গুণ হয়ে যাবে, তাহলে আর মাইনাস আর সমান হয়ে যাবে কত? 14। এইটাই তো, তার মানে এইখান থেকে এইটুকু 14, এইটাই জানতে চেয়েছে। এটা তাহলে কত? 14 মিটার চওড়া। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করছে, আর প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটাকে 10 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে দেখো এই 30 সেকেন্ড থেকে যদি আমি 10 সেকেন্ড বাদ দিই, তাহলে এই 20 সেকেন্ডে ট্রেনটা কাকে অতিক্রম করছে? এই 20 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তাই না? ট্রেনটা 10 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য যায়, 10 সেকেন্ডে কোনো লোককে অতিক্রম করছে মানে 10 সেকেন্ড নিচের দৈর্ঘ্য যাচ্ছে, আর 30 সেকেন্ডে যাচ্ছে মানে কি? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 30 সেকেন্ডে, আর 10 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে এটাকে বাদ দিলে কি হবে? 20 সেকেন্ডে এসে যাচ্ছে কত? এই 200 মিটার, যেটা শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 20 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। এটা অনেক সময় কিলোমিটার পার আওয়ার জানতে চাই, সেক্ষেত্রে আমরা 5-18 এইভাবে গুণ করে দেবো। ঠিক, চলো পরেরটা দেখি। 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? দেখো এই 6, 8, 10, 12 আমি লসাগু করব, তার লসাগু করে তার আবার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নেবো, এরকম করে দিয়ে তাকে ভাগ করব। এই এত টাইম ইনভেস্ট করা মানে ফালতু। ঠিক আছে, এরকম টাইমে আমরা কখনো, যেখানে অপশানের সুবিধা রয়েছে আমরা কখনো এগুলো করতে যাব না। ঠিক আছে, এই জায়গায় আমি আরও অন্য বেশ 2-3টা অঙ্ক করে ফেলতে পারবো। এটা 1 মিনিট টাইম খেয়ে নেবে, তার বেশি। দেখো আমি কিছুই না, আমি কি দেখবো? দেখো 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা প্রথম কথা হচ্ছে 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, 8 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা হতে পারে? 8 দিয়ে বিভাজ্য সংখ্যা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এইটা হতে পারে, আর 8, 12, 96 এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এইটা হতে পারে না। এটা 8 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্য সংখ্যাটা কি? শেষ 3টে সংখ্যা, শেষ 3টে সংখ্যা, কোনো সংখ্যার যদি 4 ডিজিটের সংখ্যা হয়, শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। দেখো এই 960, এই 960 তো 8 দিয়ে ডিভিজিবল হয়, তাই না? এই 40, 0, 40, এটাও যায়। ঠিক আছে, এইটা কি যায়? দেখো এটা যদি, এটা কি হচ্ছে? এটা যাচ্ছে না, এটা দেখো 8 দিয়ে যাবে। 980 8 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটা আমার প্রথমেই বাদ চলে গেল। এটাও আমার বাদ চলে যাবে, এটাও নয়। ঠিক আছে, তাহলে থাকছে পড়ে এইটা আর এইটা। এবার দেখো সংখ্যাটা কি বলেছে? 12 দিয়ে বিভাজ্য। তাই 12 দিয়ে বিভাজ্য মানে কি? 3 দিয়ে বিভাজ্য হবে, 4 দিয়ে বিভাজ্য হবে। 3 দিয়ে বিভাজ্য শর্ত কি? ডিজিটগুলোর যোগফল সমান হতে হবে, মানে 3 দিয়ে বিভাজ্য হতে হবে। 9 আর 4, এটা কত? 13। 13 মানে কি? 4। তা 4 কি 3 দিয়ে বিভাজ্য? না, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। চলো আজকের মতো এটুকুই। তোমরা ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং লাইক করো, কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।